শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। রাজধানীতে আবারও পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঢাকার বাইরেও চলছে একই কর্মসূচি, বিভিন্ন জায়গায় বন্ধ ট্রেন চলাচল। প্রকৌশল 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। পলিটেকনিক গ্র্যাজুয়েটদেরকে উপসহকারী প্রকৌশলী এবং দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হিসাবে প্রজ্ঞাপন দিয়ে গেছে। জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য দূর করতে কমিশনের বৈঠক, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি বাস্তবায়নের, সেটা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজতর হবে। চাকসুতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ল একদিন, রাকসুতে চলছে ৪র্থ দিনের প্রচার। বড় দুই সংগঠনের রেশারেশিতে প্রার্থী হননি অনেকে। মেয়েদের হলে কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে কাজ করবে, সেই পর্যায়ে এসেও কিন্তু সেখানেও তাদেরকে সাইবার বুলিং এর শিকার হতে হয়। নারীদেরকে যারা হেনস্থা করে অনলাইনে এবং অফলাইনে, এই ক্যাম্পাসের ভিতরে আপনারা এখনো সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করেন। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য আজ। মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করছে আসামি পক্ষ। 6 মাস ধরে পানি নেই রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকায়। বাড়ি ছাড়ছেন ভাড়াটিয়ারা, দুর্ভোগের সীমা নেই স্থানীয়দের। পানি কিনে এনে আমরা গোসল করি, তারপর নামাজ রোজা আমরা ঠিক মতো করতে পারি না। 12 ঘন্টা 16 ঘন্টা উইদাউট পানিতে থাকতে হইতেছে, আর মানে রাতে তো রেগুলার বেসিসে পানি থাকতেছে। মেইন লাইন থেকে যে পানি আসে দেখা যায় একটা বাড়ি পানি পাচ্ছে, তার পরের বাড়ি পানি পাচ্ছে না। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। 7 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল থেকে তেজগাঁ 7 রাস্তা মোড়ে জড়ো হতে শুরু করে তারা। বেলা 11টা থেকে পুরোপুরি অবরোধ করে গুরুত্বপূর্ণ এই সড়ক। উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিক নিয়োগ সহ এসব দাবিতে স্লোগান তোলেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। 7 রাস্তায় অবরোধে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়, অফিসগামী মানুষ পড়ে ভোগান্তিতে। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পলিটেকনিক শিক্ষার্থীরা। যে সেক্টরে যাবেন ওই সেক্টরে যে সার্টিফিকেট লাগবে সেটা ম্যান্ডেটরি, কিন্তু তারা ইস্যু দেখাচ্ছে যে আমরা উচ্চ শিক্ষিত, আমরা কেন এখানে আসতে পারবো না, কেন অ্যাপ্লাই করতে পারবো না। পলিটেকনিক গ্র্যাজুয়েটদেরকে উপসহকারী প্রকৌশলী এবং দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হিসাবে প্রজ্ঞাপন দিয়ে গেছেন। এটা একটা মীমাংসিত ইস্যু। ওনাদের জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট দিচ্ছে, ওনাদেরকে গবেষণা করার জন্য প্রস্তুত করা হইতাছে। ওনারা কেন নিচু পদে এসে চাকরি করবে? উপসহকারী প্রকৌশল 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। এখানে আমার মনে হয় কিছু কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে দেশটাকে অস্থিরতা করার জন্য কাজ করতেছেন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী শাকিল হাসান এই মুহূর্তে আছেন রাজধানীর 7 রাস্তা মোড়ে। আমরা একটু দেখে আসতে চাই সেই এলাকার কি চিত্র। শাকিল, যেহেতু আজ একটি ব্যস্ত কর্মদিবস এবং শিক্ষার্থীদের হঠাৎ এই কর্মসূচি, আপনি জনদুর্ভোগ কতটা দেখছেন জানাবেন। দেখতে পাচ্ছি আমার সহকর্মী শাকিল হাসান আমার জন্য অপেক্ষা করছেন এবং তিনি তেজগাঁ এই মুহূর্তে অবস্থান করছেন। শিক্ষার্থীদের যেই 7 দফা দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি, অবরোধ কর্মসূচি চলছে সে বিষয়ে জানানোর জন্যই আমার সহকর্মী শাকিল হাসান অপেক্ষারত আছেন। 7 রাস্তা মোড়ের যেই অবস্থা সেটি আমরা জানবার চেষ্টা করব এবং ঢাকার বাইরে কিন্তু একই কর্মসূচি চলছে শিক্ষার্থীদের। আমরা এই মুহূর্তে 7 রাস্তা মোড়ের অবস্থা জানবো। শাকিল, করেছে রাজধানীর 3টি পলিটেকনিক কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, গ্লাস সিরামিক্স ইনস্টিটিউট এবং আগারগাঁওয়ের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। দাবি করছে
ডিপ্লোমা প্রকৌশলীর যে পদটি রয়েছে সেটিতে ডিপ্লোমা প্রকৌশলীরা নিয়োগ পেয়ে থাকেন এবং সেই পদে বিএসসি যারা ইঞ্জিনিয়ার রয়েছে, প্রকৌশলী রয়েছেন, তারাও নিয়োগ পাবেন এমনটি তারা দাবি করছেন এবং তারা বলছেন যে হচ্ছে তাদের এই পদটি থেকে তাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় সেটি আসলে অন্যায় হবে এবং এই জন্য যে কমিটি গঠন করা হয়েছে বিষয়টি পর্যালোচনার জন্য সেই কমিটিকে তারা বলছেন যে তারা দ্রুত যেন এই বিষয়টি নিষ্পত্তি করেন এবং যেটি চূড়ান্ত নিষ্পত্তি করা বিষয় যে এর আগেই 1978 সাল থেকেই এই পদটি অর্থাৎ 10ম গ্রেডে ডিপ্লোমা প্রকৌশলীরা নিয়োগ পেয়ে থাকতেন এবং সেখানে তাদেরকেই নিয়োগ দেওয়ার জন্য সর্বোচ্চ সুযোগ রাখার জন্য তারা দাবি করছেন। পাশাপাশি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি প্রকৌশলে যারা এই পদটিতে অর্থাৎ 10ম গ্রেডে নিয়োগ পাওয়ার জন্য দাবি তুলছেন, তাদের দাবি অযৌক্তিক বলে এই শিক্ষার্থীরা তারা দাবি করছেন এবং তারা বলছেন যে তাদের আজকের যে অবরোধ এবং এই অবরোধ রাজধানী ঢাকার অন্যান্য জেলা শহরেও চলছে, রাজধানীর বাইরে অন্যান্য জায়গায়ও চলছে এবং দাবি আদায় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এই অবরোধটি তুলবেন না এবং সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে যেন দ্রুত তাদের এই দাবিটি বাস্তবায়ন করা হয়। দাবি বাস্তবায়নের কথাই আপনি বলছিলেন, আমরা আরেকটু খবর জানতে চাই, কারণ হচ্ছে ঢাকার বাইরেও এই কর্মসূচি চলছে। শাকিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গাজীপুরে যাচ্ছি পলাশ প্রধানের কাছে, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। পলাশ, আপনি একটু আমাদেরকে জানাবেন আসলে কোন কোন পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, কি বলছেন তারা? বৃষ্টি, তারা কিন্তু সকাল থেকে তাদের যে 7 দফা যে দাবি, সেই দাবি নিয়ে সদরে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে তারা অবস্থান করছে এবং সেখানে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়েই মূলত তারা এখনও বিক্ষোভ করছে। অর্থাৎ তারা বলছে যে কিছুক্ষণের মধ্যেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে 3টি লেন রয়েছে, ঢাকা ময়মনসিংহ, ঢাকা জয়দেবপুর এবং ঢাকা টাঙ্গাইল, এই মহাসড়কটি আসলে অবরোধ করে দিবে, কোনো যান চলাচল করতে দিবে না যতক্ষণ পর্যন্ত তাদের যে 7 দফা রয়েছে সেটি পূরণ না হবে। ঠিক এর 7 দফা ছাড়াও তারা আরো 4টি দাবি রয়েছে, সেই দাবির মধ্যে অর্থাৎ অভিযোগ, সেই অভিযোগগুলোর মধ্যে তারা কিন্তু রয়েছে 4টির মধ্যে তাদের যে বৈষম্য করা হয়েছে, তাদের যে বৈষম্যের যে অংশগুলো রয়েছে সেগুলিও কিন্তু রয়েছে। তবে এখানে আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। আপনাদের যে দাবিগুলো আজকে যেভাবে নেমেছেন, এটি যদি আসলে না হয় এর পরবর্তীতে আর কি করা হবে? আচ্ছা, আজকের আমাদের যে এই আন্দোলনটা চলতেছে এর মূল কারণ হচ্ছে আজকে মন্ত্রণালয়ে আমাদের 2টা মিটিং আছে। সো এই মিটিংয়ে আমাদের পলিটেকনিক থেকে মাত্র 5 জন প্রতিনিধিকে ডাকা হয়েছে আর এর বিপক্ষে বিএসসিদের ডাকা হয়েছে 17 জনকে। আর আরেকটা মিটিংয়ে যেটা আছে যেটাতে আমাদের 1 জনকে ডাকা হয়েছে আর বিএসসিদের ডাকা হয়েছে 14 জনকে। সো এটা একটা বৈষম্য, আমরা এই বৈষম্য কোনোভাবে মানব না। আমরা এর প্রতিবাদে আমরা এই মিটিংটা, আমরা মন্ত্রণালয়ে যে মিটিং হচ্ছে এটা আমরা বন্ধ করতে চাই, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। ধন্যবাদ। যে বিষয়টি শুনছিলাম যে একজন শিক্ষার্থী কিন্তু তারা যে তাদের যে অভিযোগ এবং দাবিগুলো রয়েছে সেগুলো জানাচ্ছিল। তবে এখানে আমরা দেখেছি ডুয়েটের হাজার হাজার যে ডিপ্লোমা যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা কিন্তু তারা তাদের যে বিক্ষোভ, তাদের যে দাবি অভিযোগ সেগুলো কিন্তু জানাচ্ছিল। তবে তারা কিন্তু বলছিল যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার পর তারা আবার রেল যে পথ রয়েছে সেই রেলপথে তারা বন্ধ করে তারা এই বিক্ষোভগুলি চালিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছে এই ডিপ্লোমা যারা শিক্ষার্থী রয়েছে তারা। আমরা শুনছিলাম। এ পর্যায়ে আমরা রংপুরে যাব। পলাশ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রংপুরে দেখতে পাচ্ছি সহকর্মী সরকার মাজহারুল মান্নান আমাদের জন্য অপেক্ষা করছেন। আপনি নিশ্চয়ই শুনছিলেন মাজহার, যেমনটি বলছিল সহকর্মী পলাশ প্রধান যে দাবিগুলোর কথা। রংপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে তারা কি বলছেন জানাবেন। বৃষ্টি, যদি আপনাকে এই তথ্য দেই, এই মুহূর্তে যে শাপলা চত্বর এলাকাটি আছে সেই শাপলা চত্বর এলাকাটির যে পুরো এলাকাটি কিন্তু রংপুর পলিটেকনিক ইনস্টিটিউশনের যারা শিক্ষার্থী আছেন তারা অবরোধ করে রেখেছেন। আমি সেই দৃশ্যটা যদি আপনাকে ক্যামেরা একটুখানি দেখাতে পারি, যে পুরো যে 5টি পথ আছে এই তাদের অবরোধের কারণে পুরো 5টি পথ আছে সেই পুরো 5টি পথই কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ যেটি শহরে ঢুকেছে জীবন বিমার মোড় হয়ে একদম সিটি কর্পোরেশনে গেছে, যে সড়কটি স্টেশন এলাকায় গেছে, যে সড়কটি কারমাইকেল কলেজের এলাকায়
গেছে, যে সড়কটি টার্মিনাল এলাকায় গেছে এবং যে সড়কটি একই পাশে গুপ্তপাড়ার দিকে ঢুকেছে, পুরো স্থানটি কিন্তু এখন দখলে আছে শিক্ষার্থীদের। তারা কেউ বসেছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ নানাভাবে স্লোগান দিয়ে কিন্তু তাদের এই কর্মসূচিটি পালন করছেন। তাদের যে মোটা দাগে 3টি দাবি, তারা যেটা বলবার চেষ্টা করছেন যে দেয়া হয়েছে যে হুমকিটা, যে হুমকি যারা দিয়েছে গুলি করে হত্যার, তাদের সেই গ্রেপ্তার দাবি করছেন। একই সাথে তারা আরেকটি দাবি করছেন যে সরকার এই ঘটনা অর্থাৎ ডিগ্রি ডিপ্লোমাদের সাথে তাদের যে মিউচুয়াল করবার জন্য যে কমিটিটি গঠন করা হয়েছে তাদেরকে সেটিকে অসম বলছেন এবং তারা ডিগ্রি ডিপ্লোমাধারীদের যে 3টা দাবি সেই দাবিকেও তারা অযৌক্তিক বলছেন এবং তারা যেটা বলবার চেষ্টা করছেন, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, যেহেতু আন্দোলনের কোনো গতি নেই সে কারণে, যেহেতু কোনো সমাধানের কোনো গতি নেই সে কারণে তারা আজকে কঠোর এই কর্মসূচি ঘোষণা করছেন। আমরা একজন তাদের প্রতিনিধির কাছে জানতে চাই যে এই অবরোধ আসলে ভোগান্তিও তৈরি করেছে বটে, কেন এত শক্ত আন্দোলন দিলেন এবং এটি আরো কতক্ষণ আপনারা কন্টিনিউ করবেন? জি, আপনারা জানেন আমাদের আন্দোলনগুলো এতদিন চলছে, আমরা ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন করেছি। আমরা চাই না কোনো দুর্ভোগ সৃষ্টি হোক। আমাদের আজকের এই কর্মসূচির কারণ আপনারা অবগত আছেন যে আমাদের এই সুষ্ঠু কার্যক্রম যে পরিচালিত হয়েছে এতদিন ধরে, সেই সুষ্ঠু কার্যক্রমকে তারা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে বলেছে এবং আমাদের যে প্রকৌশল সেক্টরে যে ঝামেলা চলছে সেই ঝামেলাটাকে সমাধান করার জন্য যে কমিটি হয়েছে সেই কমিটিতে 80% বিএসসি ইঞ্জিনিয়ার। তো এই জন্য আমাদের এই সম বলছেন, সেজন্য এখন এই আন্দোলনটা কন্টিনিউ করবেন কত? আমরা এই আন্দোলনটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবো যতক্ষণ না প্রশাসন 7 দফা দাবি সম্পর্কে শুনছিলাম। মাজহারকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনকে 4 পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশে তা বাস্তবায়ন করা যেতে পারে বলে মত দিয়েছেন তারা। কমিশন সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে 21 সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তবে ব্যর্থ হলে তা 2 অক্টোবরের পরে চলে যেতে পারে বলেও জানান তিনি। সাংবিধানিক বিষয়গুলোতে অর্থাৎ সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আছে তারা 2টো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট, আরেকটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। এই মুহূর্তে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ যেই কথা বলছিলেন সে বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, একটু দেখে আসতে চাই কি আপডেট আছে। ফয়সাল, কি বললেন তিনি, আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি সকাল বেলা 12টার দিকে শুরু হয়েছে আজকের ঐকমত্য কমিশনের যে রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ সেটি। সেখানে মূলত গত 2 দিন ধরে যে আলোচনাটি ছিল অর্থাৎ জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটি নিয়ে আজকের আলোচনা কিন্তু চলছে। সেখানে মূলত বিশেষজ্ঞদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে যে 4টি পয়েন্ট তুলে ধরা হয়েছে অর্থাৎ জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তারা আলোচনা করেছেন। সেখানে বিশেষজ্ঞরা 4টি পদ্ধতিকে তারা সেখানে পরামর্শ দিয়েছেন। সেখানে অধ্যাদেশ, নির্বাহী আদেশ কিংবা গণভোট এবং বিশেষ নির্বাহী আদেশের মাধ্যমে এই 4টি পদ্ধতিতে এই জুলাই সনদকে বাস্তবায়ন করার পক্ষে তারা মত দিয়েছিলেন। এই 4টি বিষয় নিয়ে মূলত আজকে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও তারা আলোচনায় বসেছেন এবং রাজনৈতিক দলগুলোকে চেষ্টা করছেন যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যে আসা যায় এই জুলাই সনদকে বাস্তবায়ন নিয়ে। যদিও এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, সবচেয়ে বড় যে রাজনৈতিক দলগুলোর কথা যদি বলে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি, তারা কিন্তু প্রত্যেকে নিজেদের যে মতামত সেটির উপরেই এখনো পর্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছেন, যার কারণে আজ পর্যন্ত কিন্তু ঐকমত্যে আসা যায়নি। তো সে জায়গায় আজকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে আপনারা শুধু একটি প্রস্তাবে যাতে দাঁড়িয়ে না থেকে একাধিক প্রস্তাব
দেওয়া যায়, এক একটা দলের পক্ষ থেকে একাধিক যদি প্রস্তাবনা দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু ঐক্যমতে আসাটা অনেকটাই তাদের জন্য সহজ হবে এবং সেই প্রস্তাবনাগুলোকে তারা সংগ্রহ করে সেগুলো যে অন্তর্বর্তী সরকার আছে তাদের কাছে তারা পেশ করতে পারেন। সেখান থেকে অন্তর্বর্তী সরকার তারা তাদের পছন্দ মতো একটিকে তারা নির্ধারণ করে তার উপরেই এই জুলাই সনদ বাস্তবায়নের যে বাকি কার্যক্রম সেটি সম্পন্ন করতে পারেন। তবে এখনো পর্যন্ত আলোচনা যেহেতু চলছে, বিভিন্ন দল তারা তাদের মতামত তুলে ধরছেন, বাকিটা হয়তো আশা করা যাচ্ছে এই আলোচনার মধ্য দিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবে রাজনৈতিক দলগুলো। সেটি নিশ্চয়ই এবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ ফয়সাল। চট্টগ্রাম ছাত্র সংসদ নির্বাচন বা চাকসুতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। একটু জানাবেন সুমন, এই সময়সীমা আসলে কি কারণে একদিন বাড়ানো হলো? সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদল সকালে নির্বাচন কমিশন বরাবর একটি আবেদন করেছিল এবং সেই আবেদনে তারা 2 দিন সময় বাড়ানোর আসলে দাবি জানিয়েছিল এবং সেই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যে নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিয়েই কিন্তু এই একদিন সময় বাড়ানো হয়েছে। আপনি দেখছেন যে আজকে শেষ দিন মনে করে কিন্তু শেষ সময়ে বেশ ভালোই শিক্ষার্থীরা কিন্তু যারা মনোনয়ন জমা নিচ্ছেন তারা কিন্তু জমা দিতে এসেছিলেন এবং কিন্তু নির্বাচন কমিশনের যে কার্যালয় সেটিতে বেশ জমজমাট অবস্থা দেখছি আমরা, যদিও বা একদিন সময় বাড়ানো হয়েছে এবং আগামীকাল বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তবে এখনো পর্যন্ত বড় যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দল, ছাত্রদল, ছাত্র শিবির, তারা কিন্তু এখনো পর্যন্ত মনোনয়নপত্র তারা জমা দেননি। বিশেষ করে যারা স্বতন্ত্র প্রার্থী কিংবা এককভাবে যারা নির্বাচন করছেন তারা কিন্তু আসলে তারা নিজেদের মতো করে এসে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং বেশ উৎসবমুখর পরিবেশেই কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা এখানে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা হচ্ছে, সেটি হচ্ছে যে ডোপ টেস্ট, অর্থাৎ ডোপ টেস্ট তারা করেছেন যারা প্রার্থী, তারা সেই রসিদটি কিন্তু এখানে আসলে জমা দিতে হবে। সেই রসিদটির জন্যই কিন্তু মূলত ডোপ টেস্টের জন্যই সময়টা কিছুটা বিলম্ব হচ্ছে এবং কিন্তু আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা এসেছেন এবং তারা কিন্তু জমা দিচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবেই এই কাজটি তারা করছেন এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছেন প্রার্থী এবং যারা ভোটাররা রয়েছেন। তারা আসলে বলছেন কি, যেহেতু 35 বছর পর এই নির্বাচনটি হচ্ছে, ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ শিক্ষার্থীরা বলছে যে এটি সুষ্ঠু করা এবং কোনো রাজনৈতিক দলীয় লেজুর ভিত্তির কোনো নির্বাচন না করে ডাকসু এবং স্বচ্ছ একটি নির্বাচন চান তারা, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাব, দেখতে পাচ্ছি সহকর্মী তারেক মাহমুদ অনেকক্ষণ যাবত আমাদের জন্য অপেক্ষা করছেন। তারেক, আজ যেহেতু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী যারা আছেন, খুব সম্ভবত 4র্থ দিনের প্রচারণা চলছে, কেমন দেখছেন আপনি? বৃষ্টি, একদমই জমজমাট প্রচারণা যদি বলি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে এবং একাডেমিক ভবন রয়েছে সব জায়গাতেই আমি ঘুরে দেখেছি। বিশেষ করে প্রার্থীরা একদম 8 জন 10 জন বড় একটি দল নিয়ে না, তারা ছোট ছোট ভাগ হয়ে যেখানে যেখানে শিক্ষার্থীরা বসে আছেন বা যে ডিপার্টমেন্টগুলোতে একাডেমিক ভবনগুলোতে ক্লাস শেষ করে শিক্ষার্থীরা যারা ভোটার রয়েছেন তারা বের হচ্ছেন, তখনই কিন্তু তাদের কাছে যাচ্ছেন, গিয়ে তাদের যে নির্বাচনী ইশতেহার এবং তাদের যে প্রচারণা সেটি করছেন এবং হ্যান্ডবিলগুলো দিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে কি কি করবেন সে বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন। সেই সাথে সাথে তারা ভোটারদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের কি কি সমস্যাগুলো রয়েছে, শিক্ষার্থীদের কি কি সমস্যা রয়েছে সেগুলোও কিন্তু একই সাথে শুনছেন। আমরা এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার চত্বরটি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 জন স্বতন্ত্র প্রার্থী এবং ছাত্র রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী তাদের পক্ষ থেকেই মূলত প্রচারণা করছেন তারা। এর আগে আমি যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে, পরিবহন মার্কেট, সিলসিলা এবং টুকিটাকি চত্বরে কয়েকটি জায়গায় কিন্তু আমি গিয়েছি। সকাল থেকে গিয়ে যেমনটি দেখেছি যে ছোট ছোট ভাগ হয়ে আসলে একটি প্যানেলের সকলে প্রচারণা করছেন এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা কেউ নিজে একাই প্রচারণায় কিন্তু নেমে পড়েছেন, এমন পরিস্থিতি আমি কিন্তু দেখছি। সকাল থেকে সব জায়গাতেই আসলে প্রচারণায় একদমই জমজমাট হয়ে উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত কয়েকদিন থেকে প্রচারণা যারা ক্যান্ডিডেট রয়েছে তারা যাচ্ছেন, বিভিন্ন সমস্যা শুনছেন ভোটারদের এবং সেই সমস্যা সমাধানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তারা কাজ করবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য তারেক।
রাকসু নির্বাচনে 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে, তবে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত 2টি ছাড়া পূর্ণাঙ্গ প্যানেলে অন্যরা প্রার্থী দিতে পারেনি। অভিযোগ, রাজনৈতিক দলের ছায়াই মূল ফ্যাক্টর। অন্যদিকে প্রার্থী সংকট থাকায় 7টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন 42 প্রার্থী। তাছাড়া 4টি ছাত্রী হলের 1টি করে পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি। রাকসু নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে, তবে বেশিরভাগ প্যানেলই সব পদে প্রার্থী দিতে পারেননি। 7টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মোট 42 প্রার্থী। শুধুমাত্র সাইবার বুলিংয়ের সংখ্যায় অনেকে প্রার্থী হননি বলে অভিযোগ নারী প্রার্থীদের। হল যেখানে মেয়েদের হলে কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে কাজ করবে, সেই পর্যায়ে এসেও কিন্তু সেখানেও তাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। রাকসুকে তারা অনেকেই আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে এবং দলীয় রেজুর ভিত্তিক যে একটা প্রভাব থাকে এবং যে বিগত সময়ে রাজনৈতিকতা সেটা আসলে সাধারণ নারী শিক্ষার্থীদের কিন্তু রাজনীতি বিমুখ করেছে। অনেক বিষয় থাকে, কিছুটা হচ্ছে ভয় ভীতিকর একটা পরিস্থিতি থাকে একটা নির্দিষ্ট দলীয়, বা সেটা হচ্ছে সবসময় যে প্রকাশিত হবে সেটা না, সাবকনসিয়াসলি অনেক বিষয় কিন্তু ঘটে, অভ্যন্তরে অনেক ঘটনা ঘটে। প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কোনো প্রার্থী। গণমাধ্যমের মাধ্যমে আমি প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে এই মুহূর্ত থেকে, এখন থেকে আপনারা নারীদেরকে যারা হেনস্থা করে অনলাইনে এবং অফলাইনে এই ক্যাম্পাসের ভিতরে, আপনারা এখনো সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করেন। যদিও রাকসু নির্বাচন কমিশন বলছে সাইবার বুলিং নিয়ে তারা যথেষ্টই তৎপর। আমার জানা মতে এই কমিটি একাধিকবার তারা মিটিং করেছেন এবং আমাদের এখানে ইউনিভার্সিটির যে সমস্ত বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ অ্যাডমিটদের সাথে মিটিং করা হয়েছে, তাদেরকে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি রাকসু নির্বাচনের শুরুতেই বড় 2 ছাত্র সংগঠনের রেষারেষি ও উত্তেজনায় অনেকে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ থাকলেও ফর্ম উত্তোলন করেননি। আবার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত হতে আগ্রহী না হওয়ায় অনেকেই প্যানেলের বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নানা ধরনের বিরাজনৈতিক চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছে, নানা রকমের পলিটিক্যাল হচ্ছে যে সংগঠনের ব্যানারে। সেটার কারণে অনেক শিক্ষার্থীর মধ্যে এক ধরনের চিন্তা ছড়িয়ে পড়েছিল যে তারা হচ্ছে যে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে বা কোনো প্যানেলের সাথে যাবে না। যারা এখানে অংশগ্রহণ করতে চায় তারা করতে পারছে না, এটা আমার মনে হয়। সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যেদিন আমাদের মনোনয়ন জমার একটা মনোনয়ন উত্তোলনের লাস্ট ডেট, ওই দিন কিন্তু আপনি দেখবেন ওখানে একটা ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা ক্লাশ তৈরি হয়। রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে কারণে সবাইকে এর গুরুত্ব অনুধাবন করতে না পারায় অনেক প্যানেল সব পদে প্রার্থী দিতে পারেননি। আমরা সর্বাত্মকভাবেই চেষ্টা করছি তাদের সর্বোচ্চ তাদের নিরাপত্তা দেয়া, তাদের মান সম্মান ইজ্জত সব কিছুকে যাতে সুন্দরভাবে আমরা সংরক্ষণ করতে পারি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 46তম সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। কিছুক্ষণের মধ্যে এই মামলায় সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মামলায় মাহমুদুর রহমান সোমবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়া শুরু করেন। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিতে গিয়ে জুলাই অভ্যুত্থানের সময় দমন পীড়নের ঘটনায় জাতিসংঘের দেয়া প্রতিবেদনের বরাতে তিনি বলেছেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শেখ হাসিনা হত্যা ও লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয় দিন জবানবন্দি শেষ করার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন মাহমুদুর রহমানকে জেরা শুরু করেন। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু মাহমুদুর রহমানের সাক্ষ্য জেরা শেষ না হওয়ায় আজ দিন ধার্য করা হয়। জেরা শেষে এই মুহূর্তে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। হয়তো আর অন্য কোনো সাক্ষী আমরা প্রডিউস করব না। এরপরে আমাদের তদন্তকারী কর্মকর্তা যিনি তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলাটা ক্লোজিংয়ের দিকে যাবে বলে আমরা আশা করছি। থ্যাংক ইউ। প্রশ্ন তো থেকেই যায় যে অক্টোবরে রায় হবে কিনা। না না, বলা যাবে না। তোমার প্রশ্ন কোনো দিন শেষ হবে না। অ্যাডভান্স নিয়ে নেয়। ঠিক আছে, ছবি তোলা শেষ? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা ছিলাম ট্রাইব্যুনালে, দেখছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলছিলেন।
6 মাস যাবৎ রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকায় পানি নেই। বাসিন্দারা পানি কিনছেন ওয়াসার কাছ থেকে, আবার পানি শূন্য লাইনের বিলও দিচ্ছেন ওয়াসাকেই। অনেকেই ছাড়ছেন এলাকা, আর যারা স্থানীয় তাদের দুর্ভোগ তো সীমাহীন। কবে মিটবে সংকট, কলে আসবে পানি, তা কেউ জানে না। আর বলতে পারছে না খোদ ওয়াসাও। কেন এতদিনেও সমাধান হচ্ছে না পানি সংকটের, সরেজমিনের জবাব খুঁজেছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন। দীর্ঘদিন পানি না পেয়ে ওয়াসার পরামর্শে প্রায় 1.5 মাস আগে লাখখানেক টাকা খরচ করে 70 ফিট খোঁড়াখুড়ি করে পানির পাইপ করা হয়েছে দ্বিগুণ মোটা, কিন্তু নতুন এই লাইনেও এখনো পর্যন্ত পানি আসেনি। এই বাড়ির 10টি ফ্ল্যাটের প্রত্যেকেই প্রতিদিনকার চাহিদা মেটাচ্ছেন বাইরে থেকে পানি কিনে এনে, কিন্তু ওয়াসার বিল দিতে হচ্ছে নিয়মিতই। 6 মাস ধরে সীমাহীন পানির কষ্টে এই ঘরণী। রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, পরিচ্ছন্নতা সব কাজেই মেপে মেপে ব্যবহার করছেন জমানো পানি। পানি নাই, তার টাকাকালীন বিলাইসা নিয়ে গেছে ওরা। ওয়াসার লোক থেকে লোক আসছিল, আসে বলছে যে আমরা ঠিক করে দিব, পানি আসবে। মাঝখানে 2 দিন আইছে, আয় আবার বন্ধ, ওখানে আবার পানি নেই। আমাদের ছেলে মেয়েরা আছে, কষ্ট করতেছে, গোসল করতে পানি কিনে এনে আমরা গোসল করি। তারপর নামাজ রোজা আমরা ঠিক মতো করতে পারি না, গোসল ছাড়া আমরা কাজ কামে যাই। প্রায় 100 ফিট রাস্তা পুরোটাই কাটাকাটি করা, কোনোতেই কিছু হচ্ছে না। আরেকটা প্রবলেম হচ্ছে মেইন লাইন থেকে যে পানি আসে, দেখা যায় একটা বাড়ি পানি পাচ্ছে, তার পরের বাড়ি পানি পাচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ড হাজারীবাগের বাড্ডানগর, 10 নং গলি, কুলালমহল, গণকটুলি সিটি এলাকায় বাসিন্দারা মাসের পর মাস পানি সংকটে। চরম ভোগান্তিতে এলাকা ছাড়ার উপক্রম অনেকের। পানির কষ্ট জ্বালা এক বউ দেশে গেছে, কি লেগে পোলা পান আছে পানি পায় না, কি করবো, এই লেগে গেছে দেশে। এলাকা ভেদে সাইকেল পদ্ধতিতে দিনের একটি সময় পানি সরবরাহ করা হলেও তা অপর্যাপ্ত। সব বাড়িতে পানির সমস্যা, মানে এত তীব্র পানির সমস্যা, মানে যদি একটু খেয়াল না করি তাহলে মোটর জ্বলা শেষ। যখন পানির স্পিড আবার আমাদের এখানে দেয়, তখন আবার মাটিওয়ালা পানিগুলি আসে, তখন আমাদের টয়লেটের যত কল টল যা আছে সব জাম হয়ে যায় মাটিতে। 12 ঘন্টা 16 ঘন্টা উইদাউট পানিতে থাকতে হইতেছে, আর মানে রাতে তো রেগুলার বেসিসে পানি থাকতেছে না। হাজারীবাগ পানির পাম্পে গিয়ে দেখা যায় পুরোদমে সচল 2টি পাম্প। এলাকায় পানি সরবরাহ হয় আরও কয়েকটি পাম্পের সমন্বয়ে। তবে কবছর আগেও প্রতি পাম্পে যেখানে মিনিটে 2000 লিটার পানি উঠত, এখন তা মিনিটে 1300 লিটারে নেমেছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় মিনিটে 700 লিটার পানি কম আসছে বলে জানান পাম্প চালক। পাম্প 24 ঘন্টায় চলে, একমাত্র বিদ্যুৎ না থাকলে পাম্প বন্ধ থাকে। বুঝছেন, আগে যেরকম মানে স্পিড ছিল একটু তো কমছে, মানে পানির লেয়ারটা নিচে নেমে গেছে। সরবরাহে সমস্যা কোথায় জানতে সাইট অফিসারের সাথে যোগাযোগ করলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বিভিন্ন পাম্পের উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে, আর হাজারীবাগ পাম্প কম্পাউন্ড ওই জায়গায় একটা নতুন বোরিং হবে, ওই জায়গায় ম্যাটেরিয়াল চলে আসছে। তারপরে হাজারীবাগ 3 ওই জায়গায় নতুন বোরিং হচ্ছে, ওই জায়গায় ম্যাটেরিয়াল চলে আসছে। আসি কথা বলি একটু। আমার সাথে তো আমি বললাম তো, আসলে আপনার সাথে আমি এইভাবে কথা বলতে পারবো, কিন্তু আমি তো আসলে আপনাদের সাথে কথা বলার জন্য নির্বাহী প্রকৌশলীকে ফোনে না পেয়ে আমাদের গন্তব্য জোনাল ওয়াসা অফিস বা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। আজকে আসেন নাই? না, একবারের জন্য আসেন নাই? কোথায় কোন অফিসে গেছে তাকে আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে দায়িত্বশীল আর কোন কর্মকর্তা আছেন যিনি হচ্ছে গিয়ে হাজারীবাগ অঞ্চলের দায়িত্বে আছেন, এরকম কোনো কর্মকর্তা আছেন এখানে? না, সে আমরা বলতে পারবো না, উনি আসেনি তাই আমরা জানি। স্যার আছে, স্যার তো মনে হয় কোন দিক দিয়ে আছে। কার্যালয়ে এসে জানা যায় সকাল থেকেই অফিসে নেই নির্বাহী প্রকৌশলী। সাইট ইঞ্জিনিয়ারের সাথে দেখা করতে চাইলে পড়তে হয় সিকিউরিটির বাঁধার মুখে। কে বলে আমি তত নাম জানি না, আমি জানি আসলাম ওনাদের কাছে। মানে আপনি তার কথা শুনবেন না? তা আমি কথা শুনবো না, আমরা তো চাকরি করি, আমরা আপনাদের অনুমতি না দিলে আমরা ঢুকতে দিতে পারি না। ক্যামেরা রেখে যান, আপনার খোঁজ খবর নিতেছেন, খোঁজ খবর নেন, কিন্তু এখানে তো ভিডিও করা যাবে না। কি করতে পারবেন বুঝতে পারছেন? তারপর আপনি ওখান থেকে আপনার কাজ শেষে তারপর আপনি ভিডিও করবেন, কোনো সমস্যা নেই। পরের গন্তব্য ওয়াসার প্রধান কার্যালয়। সেখানে প্রধান প্রকৌশলীর ব্যস্ততা ও যোগাযোগের প্রোটোকলে আবারও বাড়তে থাকে অপেক্ষা। নগরীর কোথাও যখনই দেখা যায় পানির সংকট, তখনই তড়িৎ সমাধান না খুঁজে অনেকটা নীরব ভূমিকায় থাকে ওয়াসা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আমরা শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজছিলাম, ভুক্তভোগীরা কবে ঠিকঠাক পানি পাবেন? তবে সারাদিন প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে শেষমেশ আমরাই পড়ে গেছি সেই পুরনো দীর্ঘসূত্রিতায়। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।
বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 9টা থেকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটক এবং 9 উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিলও করেন তারা। বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দুপুর 1টা পর্যন্ত কর্মসূচি চলে। আন্দোলনকারীরা বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। আগামীকালও নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা তারা দিয়েছেন। এদিকে মঙ্গলবার রিটের শুনানিতে আসন কেন বহাল থাকবে না সে বিষয়ে নির্বাচন কমিশনকে 10 দিনের রুল জারি করেছেন উচ্চ আদালত। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের অংশগ্রহণে চট্টগ্রামে জহুরুল হক বিমান ঘাঁটিতে শুরু হলো যৌথ মহড়া। সকালে শুরু হওয়া অপারেশন প্যাসিফিক এঞ্জেল নামের সপ্তাহব্যাপী এই মহড়ায় যুদ্ধকালীন সময়ে কিভাবে সৈন্যদের উদ্ধার করা হবে তা হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এ সময় গুরুতর আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর, উড্ডয়নকালীন সমন্বয়ে রক্ষা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার অনুশীলনও করা হয়। সপ্তাহব্যাপী এই যৌথ মহড়া শেষ হবে আগামী শুক্রবার। এই অনুশীলনের মাধ্যমে আমাদের বাহিনীগুলোর যে সংকটকালীন সময় যদি আসে কখনো এবং দুর্যোগপূর্ণ সময়ে যৌথভাবে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, 7 দফা দাবিতে বেশ কিছু সড়ক মহাসড়ক অবরোধ করে রেখেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খবর জানবো। আমাদের সহকর্মী শামীম আল মামুন আছেন সেখানে। শামীম, এই মহাসড়ক অবরোধের কারণে তো যানজট ভোগান্তি চরমে পৌঁছানোর কথা, কি অবস্থা দেখছেন? বৃষ্টি, আমি প্রথমে জানিয়ে রাখি যে টাঙ্গাইল যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু প্রায় 1.25 ঘন্টা যাবত ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর যে রাবনা বাইপাস এলাকা রয়েছে সেই রাবনা বাইপাস এলাকায় তারা রাস্তা অবরোধ করে রেখেছেন এবং অবরোধ করার সাথে সাথে উত্তরবঙ্গের যে 16টি রুটের যে বাস, ট্রাক এবং যত যাত্রীবাহী যত যানবাহন চলে সবগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং উত্তরবঙ্গের সাথে মোটামুটি যোগাযোগ ব্যাহত হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের যে দাবি, সেই দাবি বিএসসি ইঞ্জিনিয়াররা যে 3টা দাবি দিয়েছে সেই 3টা দাবিতে যেন বাতিল করা হয় এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে 7 দফা দাবি রয়েছে সেটা বাস্তবায়নের লক্ষ্যে তারা এই রাস্তা অবরোধ করে এবং রাস্তা অবরোধ করার পরপরই দুই পাশে গাড়ি কিন্তু বিশাল আকার যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়ে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যাত্রীরা যে সরকার যেন দ্রুত এই ইনস্টিটিউটের দাবি মেনে নেয় তাহলে মাঝে মধ্যেই এই রাস্তা অবরোধ হবে না। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে যানজট চলাচল করতে পারে বিষয় জানিয়েছেন শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা এই বিষয়টি জানিয়েছেন। তারা জানিয়েছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত এটি চলবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। কামড়ের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে কুকুরকে, এমন অদ্ভুত নির্দেশনা দিয়েছে ভারতের যোগীরাজ্য উত্তরপ্রদেশের সর্বোচ্চ আদালত। বিনা উস্কানিতে কোনো পথচারীকে কামড়ালেই প্রথমবার 10 দিনের কারাদণ্ড দেওয়া হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে সারা জীবন কাটাতে হবে কারাগারে। বিতর্কিত এই নির্দেশ নিয়ে দেশটিতে তোলপাড় চলছে। মানুষকে কামড়ালেই শাস্তি পাবে কুকুর, অপরাধের দায়ে যেতে হবে কারাবাসে। যেন তেন সাজা নয়, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক নিয়ম জারি করেছে ভারতের উত্তরপ্রদেশ সরকার। সম্প্রতি বেওয়ারিশ কুকুর সংক্রান্ত এক নির্দেশনা নিয়ে তোলপাড় চলছে ভারতে। উত্তরপ্রদেশে ক্রমবর্ধমান কুকুরের কামড়ের ঘটনা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে, যা সামাল দিতে নতুন নিয়ম করেছে রাজ্য সরকার। নির্দেশনা অনুযায়ী কোনো কুকুর যদি বিনা উস্কানিতে কাউকে কামড় দেয় তাহলে 10 দিনের জন্য কারাবাস করতে হবে তাকে, যার অর্থ কোনো এক পশুকেন্দ্রে আটকে রাখা হবে প্রাণীটিকে। একই কুকুর দ্বিতীয়বার সে ভুল করলে চিরজীবনের জন্য থাকতে হবে বন্দিদশায়। 10 দিন পশু কেন্দ্রে রাখার পর তাদের মাইক্রোচিপ লাগিয়ে আবার আগের স্থানে ছেড়ে দেওয়া হবে। এর ফলে তাদের খুব সহজেই চেনা যাবে, যাতে পরে আবার কাউকে আক্রমণ করলে তাদের শনাক্ত করে পাকড়াও করা যায়। কেবলমাত্র কোনো সহৃদয় ব্যক্তি যদি অপরাধী কুকুরটিকে পোষ্য নেন তবেই মিলবে বন্দিদশা থেকে মুক্তি। হলফনামায় স্বাক্ষর করতে হবে যে আর কোনোদিন রাস্তায় ছাড়া হবে না সেই কুকুর। এর আগে দিল্লির রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। কুকুর প্রেমীদের ব্যাপক জনরোষের মুখে পরে সেই নির্দেশনায় পরিবর্তন আনে আদালত।
সরকারি হিসাব অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি বেওয়ারিশ কুকুরের আবাস উত্তরপ্রদেশ। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজন। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। দেখার আমন্ত্রণ রইল।